Hi, I am Akash Pal. Today I will discuss the fundamental of atomic structure. So let us talking about the fundamentals of atomic structure. তো আমি যেটা ফার্স্টে এখানে বলছি দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ইফ ইউ সি দ্যাট অ্যাটমিক স্ট্রাকচার বা যাকে বলে বাংলায় পরমাণুর গঠন, এই পরমাণুর গঠন হচ্ছে একটা ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি। আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করি বা পড়াশোনা চালাই তারা প্রত্যেকেই কিন্তু এই অ্যাটম নিয়ে আমরা আমাদের দৈনন্দিন দিন যে কাজ কারবার সেটা চলে। তো এই অ্যাটমসের কিভাবে ডিসকভারি হলো, এই ডিসকভারিটা আমরা আজকে একটু ব্যাকগ্রাউন্ডের রেসপেক্টে দেখছি। ফার্স্টে বলি যে কোথা থেকে অ্যাটমিক স্ট্রাকচারের ডেভেলপড হলো। ফার্স্টলি বিফোর দ্য 19th সেঞ্চুরি বা 1900 সালের আগে সায়েন্টিফিক ওয়ার্ল্ড they believed that all of the thing about the nature is ultimately classical mechanics. Classical mechanics হচ্ছে সবকিছু, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সবকিছু নয়। তার কারণ অনেকগুলো ড্রব্যাকস হলেও the main drawback was black body radiation. ব্ল্যাক বডি রেডিয়েশনের যে এক্সপেরিমেন্টাল ফেনোমেনা বা এক্সপেরিমেন্টাল প্লট, সেই প্লট কিন্তু এই ক্লাসিক্যাল মেকানিক্স কখনোই ব্যাখ্যা করতে পারেনি এবং ক্লাসিক্যাল মেকানিক্স দে দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড তারা ফেল করে গেছিল। সেই জায়গা থেকে 1900 সালে বা 19th সেঞ্চুরি, আই এম ফোকাসিং ইট, দিস ইজ দ্য 19th সেঞ্চুরি, দিস ইজ দ্য ইয়ার যেখানে আমার ক্লাসিক্যাল মেকানিক্সটা কিন্তু আমার ডেভেলপড হলো। তো এই 19th সেঞ্চুরি ক্লাসিক্যাল মেকানিক্স ফেল করে গেল এবং সেই জায়গা থেকে ইন্ট্রোডাকশন অফ কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্স এটা বেসিক্যালি ফিজিক্সেরও একটা পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ এটা কেমিস্ট্রিরও একটা পার্ট। সো এটা আলটিমেটলি ইটসেলফ একটা সাবজেক্ট যার দ্বারা কিন্তু আমরা বলতে পারি এই অ্যাটমিক স্ট্রাকচার এই সব কিছুই কিন্তু আমার তৈরি হয়েছিল। তো সেখানে কোয়ান্টাম মেকানিক্সের কিছু ফ্যাক্টের উপর, কিছু পস্টুলেটের উপর কিন্তু এটা বেস করে আছে। হোয়াট আর দ্য ফ্যাক্টস, হোয়াট আর দ্য পস্টুলেটস? First postulate, if you see that is the particle nature of radiation. কি বললাম? Some important facts এর মধ্যে the first fact is the particle nature of radiation. মানে প্রতিটা জিনিসের কিন্তু প্রতিটা রেডিয়েশনের কিন্তু একটা পার্টিকেল নেচার আছে। The second one is the wave nature of matter. মানে যে কোনো বস্তু বা যে কোনো বডি তার কিন্তু একটা ওয়েভ নেচারও আছে। And the third and final postulate was the quantization of physical quantities. আমি এই ব্যাপারটাতে this is the main important point, আমি এই জায়গাটাকে ফোকাস আবার করব, আসছি আমি, বাট তার আগে এই তিনটে পস্টুলেট আমি আরেকবার একটু বলি যে ফার্স্ট ইজ the particle nature of radiation, second is the wave nature of matter, third is the quantization of physical quantities. ঠিক আছে? তো এটার উপর বেস করে ফার্স্টলি ইন্ট্রোডিউস হলো। আরেকটু বলি যে গডফাদার বা ফাদার অফ কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম ফিজিক্স, যা খুশি বলি না কেন, কোয়ান্টাম আগেই বললাম আমি, কোয়ান্টাম ইটসেলফ ইজ আ সাবজেক্ট, ওকে? তো এই গডফাদার বা ফাদার অফ কোয়ান্টাম ওয়াজ সায়েন্টিস্ট ম্যাক্স প্লাঙ্ক। ম্যাক্স প্লাঙ্ক ওয়াজ দ্য ফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স। তিনি কি বলেছিলেন? সায়েন্টিফিক ওয়ার্ল্ড তারা 1900 সালের আগে ভাবতো এনার্জি ইজ কন্টিনিউয়াস, এনার্জিকে কখনোই তুমি ব্রেক করতে পারবে না এবং এনার্জি একটা পুরোটাই একটা সিস্টেমের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু এই ফার্স্ট কোয়ান্টাম মেকানিক্সের রেসপেক্টে যদি আমরা দেখি, ম্যাক্স প্লাঙ্ক তিনি ফার্স্ট বললেন যে কোয়ান্টাম কেমিস্ট্রি অনুযায়ী বা এনার্জি ইজ ডিসকন্টিনিউয়াস এবং একটা সিস্টেম যদি তুমি একটা সিস্টেমের টোটাল এনার্জিটাকে তুমি মেজার করতে চাও, সেই মেজারমেন্টটা আসবে কিন্তু ইন্ডিভিজুয়াল যে এনার্জি একটা সিস্টেমের বা একটা সিস্টেমকে যদি আমি অনেকগুলো সাবডিভাইডেড পার্টে ডিভাইড করি, তাহলে প্রতিটা সাবডিভাইডেড পার্টের যোগফল বা সাম টোটাল একটা সিস্টেমের টোটাল এনার্জিকে কিন্তু কন্টিনিউ করে। সো দিস ইজ দ্য বেসিক ব্যাকগ্রাউন্ড অফ দ্য ম্যাক্স প্লাঙ্ক অ্যান্ড হি প্রপোজ দিস ওয়ান, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম টেলিং যে ম্যাক্স প্লাঙ্কের কি বক্তব্য ছিল। বলছে কি, a quantum of energy is a little packet of energy whose size may be determined by the spacing between one energy level and the next. কি এটা মানেটা কি?
বেসিক্যালি আমরা বাজার থেকে বা আসলে বা যে কোনো জায়গায় গেলে আমরা কিছু যখন কিনি তখন কি করি, প্যাকেট কিনি, মানে প্যাকেটের মধ্যে আমরা ইউজ করি। এখানেও ঠিক তাই বলছে, এখানে বলছে যে কিছু এনার্জির প্যাকেট, মানে আমি যদি একটা সিস্টেমের টোটাল এনার্জিটাকে দেখি তাহলে কিছু ইন্ডিভিজুয়াল প্যাকেট দেখবো, সেই ইন্ডিভিজুয়াল প্যাকেটগুলো আস্তে 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 পুরো যোগ করে 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 আলটিমেটলি একটা টোটাল এনার্জিকে ডিফাইন করে। অ্যাম আই ক্লিয়ার? তাই জন্য বলছে ম্যাক্স প্ল্যাঙ্ক, আ কোয়ান্টাম অফ এনার্জি ইজ আ লিটল প্যাকেট অফ এনার্জি হুজ সাইজ মে বি ডিটারমাইন্ড বাই দ্য স্পেসিং বিটুইন ওয়ান এনার্জি লেভেল অ্যান্ড দ্য নেক্সট। আমি এগেইন বলছি, এই জায়গাটার মানেটা কি একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, যে বাই দ্য স্পেসিং বিটুইন এনার্জি লেভেল অ্যান্ড দ্য নেক্সট। আবারও বলছি, দ্য স্পেসিং বিটুইন ওয়ান এনার্জি লেভেল অ্যান্ড দ্য নেক্সট, হোয়াট ইজ দ্য মিনিং? আমি এখানে আসছি এই পার্টিকুলার ডায়াগ্রামটার মধ্যে। এই পার্টিকুলার ডায়াগ্রামটা কি বলছে? দিস ইজ অ্যান এনার্জি অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ অ্যান এনার্জি অ্যাক্সিস। এই এনার্জি অ্যাক্সিসে কি বলছে? লেট আস কনসিডার আমরা একতলা থেকে দোতলায় উঠি। তো একতলা থেকে দোতলা যখন উঠবো, কিভাবে উঠবো? একটা সিঁড়ি দিয়ে উঠবো। তাও বলছে যে একটা এই অ্যাটমের মধ্যেও নাকি প্রচুর এরকম সিঁড়ি, যাকে কনসিডার করা হচ্ছে অ্যাটমের ক্ষেত্রে একটা এনার্জি লেভেল। এই সাপোজ ইউ আর সেইং দ্যাট যে এটা একটা এনার্জি লেভেল অ্যান্ড দিস ইজ দ্য নেক্সট এনার্জি লেভেল। সাপোজ একটা মলিকিউলের মধ্যে থাকা ইলেকট্রন বা একটা অ্যাটমের মধ্যে থাকা ইলেকট্রন, সেই ইলেকট্রনটা গ্রাউন্ড এনার্জি লেভেলে রয়েছে এবং সে কী হবে, সে একটা অ্যামাউন্ট অফ এনার্জিকে নিয়ে অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করার পর সে নেক্সট এক্সাইটেড স্টেটে যাবে। নেক্সট এক্সাইটেড স্টেট যাবে, এগেইন আমি বলছি অ্যামাউন্ট অফ এনার্জিকে নিয়ে সে নেক্সট এনার্জি স্টেটে যাবে। এবার আমি যদি বলি কতখানি এনার্জি স্টেট নিয়ে যাবে, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন, যে কতখানি এনার্জি নিয়ে যাবে, ইনফাইনাইট অর জিরো? তা তো নয়। কোয়ান্টাম মেকানিক্সের বেসিক পস্টুলেট বলছে যে দুটো পার্টিকুলার এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ, দুটো পার্টিকুলার এনার্জি লেভেলগুলোর মধ্যে যে গ্যাপ, একটা গ্রাউন্ড স্টেটে থাকা ইলেকট্রন সে এই পার্টিকুলার এনার্জিটাকে, এই দুটো এনার্জি লেভেলের মধ্যে যে গ্যাপ, তার এনার্জি লেভেলটাকে কনসিডার করে বা তার এনার্জি লেভেলের গ্যাপের করসপন্ডিং এনার্জি নিয়ে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এক্সাইটেড স্টেটে তারা কিন্তু যাবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স, যে কোয়ান্টাম মেকানিক্সে কোনো ফ্র্যাকশনাল ভ্যালুজ আর নট অ্যাপ্লিকেবল। সেখানে একটা কোয়ান্টাম মানে একটা কি বলবো, বাংলায় যাকে বলে পূর্ণ সংখ্যা, ইংলিশে যাকে বলে হোল নাম্বার। কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যালুজ অনেক ক্ষেত্রে হতে পারে যে কিছু কিছু ফ্র্যাকশনাল নাম্বার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এনার্জি লেভেলসগুলো তারা কিন্তু ফ্র্যাকশনাল লেভেল হবে না, এবং তাদের ক্ষেত্রে একটা হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা যাকে বলে বাংলায়, সেইটা কিন্তু আমরা কনসিডার করতে পারছি। তাহলে এইটা ছিল হচ্ছে বেসিক কোয়ান্টামের একটা পস্টুলেট। তাহলে যেটা নিয়ে ফাদার অফ কোয়ান্টাম মানে ম্যাক্স প্ল্যাঙ্ক তিনি বলেছিলেন, তিনি দুটো কথা বলেছিলেন। এক তো হচ্ছে এই স্টেটমেন্টটা, যেটা কিনা আমি আবার বলছি, আ কোয়ান্টাম অফ এনার্জি ইজ আ লিটল প্যাকেট অফ এনার্জি whose size may be determined by the spacing between one energy level and the next. And the second one, যে energy is not continuous, energy is maybe discontinuous, এবং একটা সিস্টেমের টোটাল এনার্জি ক্যান বি ডিরাইভড ইন্ডিভিজুয়াল পার্টগুলোর সাম টোটাল বা যোগফল করে। এগেইন নেক্সট চলে আসছি আমি দ্য পার্ট অফ মানে নেক্সট দ্য সায়েন্টিস্ট, তিনি হচ্ছেন এই আইনস্টাইন। উই নো অল আইনস্টাইন ইজ দ্য মোস্ট পপুলার সায়েন্টিস্ট, এবং তার ইয়ারটা ছিল 1905 মানে 1905। এবং তিনি কি বললেন, তিনি ফটো ইলেকট্রিক এফেক্ট, দিস ইজ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, এই ফটো ইলেকট্রিক এফেক্টের একটা এক্সপেরিমেন্ট করে, আমি নেক্সট ভিডিওতে এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে মানে বলবো, নেক্সট বা তারপরে ভিডিওতে আমি ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আমি ডিসকাস করব। আজকে আমি জাস্ট এমনি বলে বেরিয়ে যাচ্ছি যে ফটো ইলেকট্রিক এফেক্টকে কনসিডার করে সায়েন্টিস্ট প্লাঙ্কের যে আইডিয়া, তাকে কনসিডার করে ফটো ইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করেন, এবং তিনি করেছিলেন, আইনস্টাইন করেছিলেন ইন দ্য ইয়ার অফ 1905। নেক্সট হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড কি বললেন? রাদারফোর্ড হচ্ছে 1911। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ার। আমরা মোটামুটি সেই প্রাইমারি স্কুল না, মানে মোটামুটি সেকেন্ডারি স্কুলে যখন থাকি ক্লাস 8 থেকে মোটামুটি একটু আধটু রাদারফোর্ডকে চিনি। তো আমি আবার আজকে একটু বলছি রাদারফোর্ডকে। রাদারফোর্ড হচ্ছে একজন সায়েন্টিস্ট যে কিনা ফার্স্ট একটা মোটামুটি অ্যাটমিক স্ট্রাকচারের একটা ডেসক্রিপশন দিয়েছিলেন। কি বলেছিলেন তিনি একটু দেখি, লেট আস সি। proposed a nuclear
model of an atom, it considered that an atom must have a very small energy core contained mostly all the mass and all positive charge. This plus V means positive charge, okay? Positive charge of an atom মানে বলছে যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস বলছি, একটা অ্যাটমের মধ্যে এমন কোনো অঞ্চল রয়েছে যার মধ্যে পুরো অ্যাটমটার মাস এবং পুরো পজিটিভ চার্জ এই দুটোই কিন্তু ইনক্লুডেড আছে বা একটা ঘনীভূত রয়েছে বা একটা ডেন্স অবস্থায় রয়েছে। অ্যান্ড পরবর্তীকালে তিনি তার নাম দিয়েছিলেন, যেটা আমরা সবাই জানি আমরা, যে তার নাম হচ্ছে নিউক্লিয়াস। তো সেটা তিনি বলেছিলেন, বাট রাদারফোর্ড মডেল ওয়াজ নট ভেরি মাচ ক্লিয়ার বিকজ তিনি একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে যে একটা রেডিয়েশন হয়, একটা চার্জ পার্টিকেল যখন অ্যাক্সিলারেট করে তার যে কন্টিনিউয়াস রেডিয়েশন যে এমিট করে সেই ব্যাখ্যাটাকে তিনি কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা দিতে পারেননি, এবং তাই জন্য রাদারফোর্ড মডেল ওয়াজ নট ভেরি সাকসেসফুল। সো তার রেসপেক্টে পরবর্তীকালে তার ঠিক 2 years পর, মানে 2 বছর পর, সায়েন্টিস্ট নেইল বোর তিনি একটা মানে খুব একটা পরিষ্কার চিন্তাভাবনা অ্যাবাউট দ্য অ্যাটমিক স্ট্রাকচার তিনি ব্যাখ্যা করেন। নেইলস বোর কি বলল? নেইলস বোর ইন দ্য ইয়ার অফ 1913 he proposed that a successful theory to explain the stability and observed spectrum of hydrogen atom. He also introduced the concept of angular momentum. তার মানে বলছে, আমি এখানে বোর্ডে লিখিনি, তাও আমি একটা শেয়ার করি, যে তিনি হাইড্রোজেন স্পেকট্রামকে কনসিডার করে তিনি ইলেকট্রনের জন্য একটা স্টেশনারি স্টেট, যেখানে কিনা ইলেকট্রনগুলো বিলং করে, সেই ধরনের একটা স্টেটকেও কিন্তু ব্যাখ্যা করেছিলেন ফার্স্ট এই নেইলস বোর। এবং তিনি আরও ভালোভাবে ব্যাখ্যা করেছিলেন যে অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো দিস ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যান্ড পরবর্তীকালে আমি নেক্সট ভিডিওতে বলবো যে দিস ইজ দ্য ভ্যালু অফ MBR ইকুয়াল টু NH/2 পাই, where n is the quantum number and this is a whole number. তো আমি এখন শুধু নেইলস বোরের রেসপেক্টে দিস ওয়াজ দ্য সাকসেসফুল থিওরি which explained a proper explanation বা which explained the proper idea of atomic structure. নেক্সট চলে আসছি নেইলস বোরের ঠিক কিছুদিন পর, মানে বেশ কয়েক বছর পর, ইন দ্য ইয়ার অফ 1924 সায়েন্টিস্ট লুইস ডি ব্রগলি, এবং এই লুইস ডি ব্রগলি ওয়াজ দ্য ভেরি মাচ পপুলার সায়েন্টিস্ট, এবং তিনি বলেছিলেন ম্যাটার হ্যাজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টার্ম ডুয়েল নেচার। তার মানে যে কোনো বডি তার ডুয়েল নেচার আছে, যাকে বলে বাংলায় বেসিক্যালি ওই দ্বিমুখ চরিত্র। সেরকমই প্রতিটা বডিরই কিন্তু একটা ডুয়েল ক্যারেক্টার রয়েছে, এবং সেই ক্যারেক্টারটা নিয়েই কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করব পরবর্তীকালে লুইস ডি ব্রগলিজ ওয়েভলেন্থ হিসাবে। সো 1924 এর পর 2 years পর এরউইন সোরেঞ্জার, অ্যান্ড হু ওয়াজ দ্য রিনাউন্ড সায়েন্টিস্ট, খুব পপুলার সায়েন্টিস্ট, কারণ তিনি প্রথম একটা কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশনকে প্রপোজ করেন। এবং আমি এখানে লিখেছি ডিসকভার দ্য ইকুয়েশন অফ ম্যাটার ওয়েভস অ্যান্ড ফর্মুলেটেড ওয়েভ মেকানিক্স। এবং আমি পরবর্তীকালে দেখব তিনি হাইড্রোজেন অ্যাটম বেশি, মানে মেইনলি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই তিনি করেছিলেন, বা সোরেঞ্জার ইকুয়েশন সব কিছুরই ক্ষেত্রেই হয়, যেমন বিভিন্ন রকম মডেল লাইক দ্যাট সিম্পল হারমোনিক অসিলেটর, হ্যাঁ, পার্টিকেল ইন 1D box, particle in 2D box, particle in 3D box, there are the many models are present. তো তাকে কিন্তু একটা সাকসেসফুল দুরকম টাইপের ইকুয়েশন দিয়েছিলেন, একটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট সোরেঞ্জার ওয়েভ ইকুয়েশন অ্যান্ড অ্যানাদার ওয়াজ দ্য টাইম ডিপেন্ডেন্ট সোরেঞ্জার ইকুয়েশন। তো আমি এটা পরে এগেইন আমি এক্সপ্লেন করব। তার ঠিক পরে 1926 এর পর এক বছর পর 1927 ডেভিসন অ্যান্ড জার্মার এরা দুজন একসাথে করেছিল, এবং ইন্ডিপেন্ডেন্টলি জিপি থমসন, কি বললাম, জিপি থমসন ইন দ্য ইয়ার অফ 1927 ভেরিফাইড অফ ওয়েভ নেচার, এবং তিনি যে কোনো বডির যে ওয়েভ নেচার আছে সেই ওয়েভ নেচারকে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। ওকে, অ্যান্ড লাস্ট, এবং মানে যদি বলি যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার, তার লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি একদম, সেটা হচ্ছে ওয়ার্নার হাইজেনবার্গ। 1927 ইন দ্য ইয়ার অফ 1927, এবং তিনি প্রপোজ করেন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। বলছে যে কোনো একটা পার্টিকেল বা যে কোনো একটা মানে মাইক্রো পার্টিকেলের ক্ষেত্রে নাকি কখনোই তার ভরবেগ এবং পজিশন
এটা কখনোই নাকি একসাথে মাপা যায় না। একটা যদি ঠিকঠাকভাবে মাপি বাট তারপর অপরটা তার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ ভুল হবে। তো দিস ইজ দ্য একটা ঠিকঠাক মাপলে অপরটা ইনফাইনাইট ভুল হবে। তাহলে বোঝা যাচ্ছে হাইজেন বা কনসার্ভেটিভ প্রিন্সিপাল। আমি এগুলো সব কিছু নিয়ে ব্রিফলি ডিসকাসিংয়ে নেক্সট ভিডিওতে আসবো। তো এই ছিল আমার আজকে মোটামুটি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আর আরেকটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করি, অ্যান্ড দিস ইজ দ্য রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। মোটামুটি সবারই জানা তিনি রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, মানে আমি এই জায়গাটায় আসি যদি, যে 1911 এইখানে রাদারফোর্ড কি বললো, রাদারফোর্ড আলফা পার্টিকেল কন্টেইনিং একটা লেড চেম্বার নিয়েছিলেন এবং আলফা পার্টিকেলের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়েছিল যেখান থেকে আলফা পার্টিকেলের সোর্স হিসাবে ইউজড হয়েছিল। এই আলফা পার্টিকেলটা কি করছে, একটা পর্দা দিয়ে গিয়ে একটা গোল্ড ফয়েল, দিস ইজ আ গোল্ড ফয়েল, আমি লিখে দিচ্ছি গোল্ড ফয়েল, এই গোল্ড ফয়েলকে কনসিডার করে গিয়ে অ্যাটাক করেছিল এবং পেছনে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন ছিল। দেখা যাচ্ছে, আমি এই অবজারভেশনটায় আসছি, মোস্ট অফ দ্য আলফা পার্টিকলস মুভড থ্রু দ্য গোল্ড ফয়েলস উইদাউট এনি ডিফ্লেকশন। বলছে যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেলটাই নাকি পুরোটা মানে একদম বেরিয়ে গেছিলো, মানে যেভাবে এসছিল, যে রেডিয়েশনটা আসছে যেভাবে এসছিল সেভাবে উইদাউট এনি ডিফ্লেকশন। এগেইন আমি এখানে পয়েন্ট আউট করছি, উইদাউট এনি ডিফ্লেকশন মানে কোনো ডিফ্লেক্ট করলো না, না করে একদম বেরিয়ে গেল। তার মানে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে পরমাণুর মধ্যস্থ বা একটা অ্যাটমের মধ্যে অধিকাংশ স্থানই কিন্তু ফাঁকা, তার মানে দিস ইজ দ্য এমটি স্পেস। ওকে, সেকেন্ড কি, কিছু পরিমাণ, নেক্সট পয়েন্টে আসছি, আ ভেরি স্মল ফ্র্যাকশন গট ডিফ্লেক্টেড বাই কোয়াইট লার্জ অ্যাঙ্গেলস অ্যান্ড ভেরি ফিউ অফ দেম ডিফ্লেক্টেড বাই 90 ডিগ্রি। বলছে কিছু কিছু বিভিন্ন দিকে ডিফ্লেক্টেড হলো এবং কিছুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে গেল। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড ভেরি 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 ইম্পর্টেন্ট, বলছে অনলি ওয়ান রে গেট ডিফ্লেক্টেড বাই কন্টেনিং 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমি যদি আসি, এই যে পথে গেল রেডিয়েশনটা ঠিক সেই পথেই ফিরে এলো, তার মানে বেসিক্যালি একটা বাধাপ্রাপ্ত হওয়া। তার মানে এই বাধাপ্রাপ্ত যখনই হলো তখনই তার মানে বোঝা যাচ্ছে এটা যে কোনো একটা জায়গায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে, তার মানে যেখানে ডেন্সিটি আছে, এই সেই ডেন্স অঞ্চলটা, সেই ডেন্স জায়গাটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং আমি এখানেও বললাম যে রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াসে একটা ফার্স্ট অবজারভেশন দিয়েছিলেন। বাট আমি আবারও বলছি, রাদারফোর্ডের যে ডিসকাশন সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না, মানে ভালো মানে পরবর্তীকালে অনেক ড্রব্যাক ছিল। তার মেইন ড্রব্যাক ছিল যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকেই তিনি কনসিডার করেননি। একটা চার্জ পার্টিকেল যখন ঘুরছে, সে একটা অ্যাক্সিলারেট করবে, তখন তার কন্টিনিউয়াস এমিশন অফ এনার্জি হবে, সে কিন্তু সেটাকে কনসিডার কখনোই কিন্তু তিনি করেন। সো এই ছিল আজকে আমার টপিক। যদি ভালো লেগে থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, এবং এনি কোশ্চেন্স যদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও তার বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা সহজেই ভিডিওটা পেতে পারো। সো দিস ইজ দ্য টপিক, টুডেজ টপিক। ওকে, অ্যান্ড আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।